স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলনে দমন পীড়ন চালালে শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সে সময় সতর্ক বার্তা দেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক গাজা, সুদান ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে মন্তব্য করলে এর জবাবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার তুর্ক। তিনি বলেন, জুলাই আন্দোলনে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে থাকতে পারবে না। ফলশ্রুতিতে পরিবর্তন দেখা যায়। ফলকার তুর্ক আরও বলেন, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সময় জাতিসংঘের কাছে তদন্তের সাহায্য চাইলে এগিয়ে যায় তারা। তিনি জানান, বাংলাদেশে এসে তিনি বুঝেছেন আন্দোলনের সহযোগিতা করায় ছাত্ররা জাতিসংঘের প্রতি খুবই কৃতজ্ঞ। রাজধানীর উত্তর পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন মনিরুল ইসলাম, মোহতাসিন বিল্লাল ও মাহমুদুল হাসান। ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উত্তরা এলাকায় অভিযান চালায় সিটিটিসির সদস্যরা। এ সময় ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হচ্ছে আগামী 14 মার্চ থেকে। অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে। একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে কিছু পরিবহন এবার পুরোপুরি অনলাইন ভিত্তিক টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যেন যানজটে আটকে না থাকতে হয়, সেজন্য প্রশাসনকে নজর দিতে আহ্বান জানান বাস মালিকরা। এছাড়া নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে রেখে তারপর গাড়ি ছাড়ার একটা পরিকল্পনা করা হচ্ছে বলেও জানায় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আসন্ন ঈদকে সামনে রেখে চট্টগ্রামে অনেকেই নিজের ও প্রিয়জনের জন্য কেনাকাটা সারছেন। ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সারতে চান তারা। ঈদ আসতে এখনো অনেকটা সময় বাকি, তবুও কেউ করছেন যাচাই বাছাই, কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশন দেখতে। রোজার শুরুতে পছন্দের পোশাক ও এর সাথে মিলিয়ে অন্যান্য সরঞ্জাম কিনতে ব্যস্ত তরুণীরা। তারা বলছেন, গরম যেন ঈদকে ফিকে করতে না পারে, তাই বাড়তি নজর সাজ পোশাকে। এবারের ঈদে বিদেশি বাহারি পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকের দিকেও আগ্রহ ক্রেতাদের। শপিং করতে তো সবারই ভালো লাগে, বেসিক্যালি ড্রেস কিনছি, জুতা কিনছি, একটু ফ্রিলি দেখা যায়, সব কাপড় ভালো মতো দেখা যায়, এটার জন্য হচ্ছে আগে থেকে মার্কেটে এসে সবকিছু দেখা। বিক্রেতারা বলছেন, থান কাপড় ও 3 পিসের বেচাকেনা হলেও ছুটির দিন ছাড়া ক্রেতা সমাগম কিছুটা কম। আশা করছেন 10 রোজার পর জমে উঠবে চট্টগ্রামের ঈদ বাজার। সুতিটাই বেশি পছন্দ করি, তবে এবার একটু দেশীয় প্রেফার করার চেষ্টা করছি। লাহোরি কটনও চলতেছে, পাকিস্তানি বিভিন্ন ইন্ডিয়ানও অনেক 3 পিস আছে, চলতেছে ভালো। দেশীয় কাপড় আল্লাহর রহমতে মনে হয় যে এখন অনেক আগে আসছে। মোটামুটি আল্লাহর রহমতে বেচাকেনা ভালো আছে। ভালো মানের পোশাক ও দামের বিষয়ে ক্রেতাদের সন্তুষ্ট রাখতে সচেতন রয়েছে মার্কেট কর্তৃপক্ষ। এর পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। পরিষ্কার পরিচ্ছন্ন করে মার্কেটের পার্কিং ফ্যাসিলিটি বাড়ানোর পরে এবং এবার এনশিওর করছি যে মার্কেটে কোয়ালিটি পূর্ণ যাতে মার্কেটে সবাই আনে। ঈদকে ঘিরে চট্টগ্রাম মহানগরীর বিপণী বিতানগুলোয় রাখা হয়েছে ছাড়ের ব্যবস্থাও। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। এবারে জানাবো রাজধানীর ঈদ বাজারের খবর। ঈদে নিম্ন ও মধ্যবিত্তের অনেকেই ফুটপাত থেকে কেনাকাটা করেন। এ নিয়ে জানাতে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম কেমন, আর কাপড়ের দাম ও মান নিয়ে ক্রেতারা কি বলছেন? সুমনা,
দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর যে খুশির ঈদ আসে, সেই ঈদের বড় একটি অনুষঙ্গ হচ্ছে নতুন কাপড়, নতুন পোশাক, গহনা, ঘরের জন্য নতুন জিনিসপত্র। আমরা প্রতি বছরের মতো এবছরও তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না। আমরা এখন এসেছি রাজধানীর ফুটপাতের মার্কেটগুলো কেনাবেচা দেখতে। আমরা আছি রাজধানীর চাঁদনী চক গাউসিয়া এরিয়ার যে ফুটপাত আছে, সেই ফুটপাতের দোকানগুলোর বেচাকেনা দেখতে। আমরা দেখতে পেয়েছি যে সকাল 10টা নাগাদ তেমন ভিড় না থাকলেও 10টার পরে 11টা সাড়ে 11টার দিক থেকে ক্রেতা সমাগম বাড়তে থাকে এবং এখন সেই ক্রেতা সমাগম আরও বাড়ছে। বিক্রেতারা বলছেন যে ইফতার পর্যন্ত এই ক্রেতা সমাগম চলবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফুটপাতের দোকানগুলো সবচেয়ে বড় একটা জায়গা থাকে যে গজ কাপড়। আমরা দেখছি যে এখানে সুতি কাপড় বা কটন কাপড়ের যে চাহিদা গরমকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে, সেটার বাইরেও যেহেতু ঈদ একটা উৎসবের আমেজ, তাই পাকিস্তানি কাপড়গুলো, জরি, চুমকি, কারচুপির কাজ, সিল্ক, জর্জেট, এগুলোর প্রতিও ক্রেতাদের বেশ আগ্রহ। তারা এই ধরনের কাপড়গুলো কিনছেন, গজ কাপড়গুলো কিনছে, জামা বানাবেন এবং অনেকে শাড়ি কিনবেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে ব্যাগ, মেয়েদের ব্যাগ, জুতা, গহনা, ছেলেদের পাঞ্জাবি, ছোটদের পোশাক, বাচ্চাদের পোশাক, এগুলো ক্রেতারা অনেক কিনছেন। বিক্রেতারা বলছেন যে এখনও তাদের প্রত্যাশা অনুযায়ী মার্কেট জমে ওঠেনি, হয়তো 15 রোজার পর থেকে আরও বেশি জমজমাট হয়ে উঠবে। আর ক্রেতারা বলছেন দাম এখন পর্যন্ত সহনীয় আছে, এরপরে বাড়লে সেটা আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। সুমনা, নিউ মার্কেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাবণী গুহ। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মাত্র 9 বছর বয়সেই দৃষ্টি হারান টাঙ্গাইলের আব্দুল গফুর। কিন্তু প্রতিবন্ধী হয়েও গফুর নিজেকে সফল খামারি হিসেবে তুলে ধরেছেন। পরিবারের বোঝা না হয়ে এখন তার উপার্জনেই চলে সংসার। অন্ধত্ব কখনো বাধা হতে পারেনি গফুরের কাছে। জীবন তাকে চ্যালেঞ্জ দিয়েছে, তিনি তাতে হার মানেননি। জন্মের পর স্বাভাবিক জীবনযাপন করলেও শিশু বয়সে হঠাৎ অসুস্থ হয়ে দু চোখের দৃষ্টিশক্তি হারান আব্দুল গফুর। পারিবারিক অসচ্ছলতার কারণে চিকিৎসার অভাবে পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। তবে অন্ধত্বকে প্রতিবন্ধকতা মনে করে থেমে যাননি গফুর। সংসারের হাল ধরতে কৃষিকাজ সহ যুক্ত হয়েছে নানা কাজে। টাঙ্গাইলের ঘাটাইলের শিশিরচালা গ্রামের বাসিন্দা আব্দুল গফুর 2015 সালে মুরগির খামার দিয়ে শুরু করেন গফুরের সংগ্রামী জীবন। হার না মানা এই যুবক নিজের জীবনই বদলাননি, সচ্ছলতা এনেছেন পরিবারেরও। বুদ্ধি করলাম তাহলে কটা মুরগি পালি দিয়ে কি লাভবান হতে পারে কিনা। পরে প্রথম অবস্থায় মনে করেন 1200 মুরগি উঠাইলাম, খুব কষ্ট করে উঠাইলাম, মানে বাকি বুকি খাওয়াই এটি করাইয়া মনে করেন যে আবার মোটামুটি এখন একটু সফলতায় আইছি। ফারাম টারাম কইরা সংসারেও কিছু দায়িত্ব কইরা খাইতেছে, আঙ্গ চালাইতেছে। তবে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এরকম প্রতিবন্ধী বা অসহায় যারা আছেন তারা সফল উদ্যোক্তা তৈরি হবেন এবং ওর কাছ থেকে শিক্ষা নিয়ে যে কোনো সফল হওয়া যায়। সেজন্য আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সবসময় সহযোগিতা করতে ইনশাল্লাহ প্রস্তুত থাকব। গফুরের জীবন যেন শেখায় স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করার মানসিকতা থাকলে সব বাধা জয় করা সম্ভব। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রথম দফায় ব্যর্থতার পর আগামী সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন। এবারের বৈঠক অর্থবহ হবে বলে আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বৈঠকে সরাসরি অংশ না নিলেও সেখানে উপস্থিত থাকবেন তিনি। কিয়েভ একটি দ্রুত এবং স্থায়ী শান্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শান্তির জন্য একটি কাঠামো নিয়ে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন জেলেনস্কি এবং ট্রাম্প। পরবর্তীতে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল কুইন্সল্যান্ডে আঘাত হানতে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আলফ্রেড। 51 বছর পর ভয়াবহ এমন ঘূর্ণিঝড়ের কবলে দেশটি। এর ফলে প্রচুর বৃষ্টিপাত এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলের পাশ দিয়ে ব্যাপক ঢেউ বইছে। কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি গণপরিবহনও বন্ধ রয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত 10,000 বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবারে খেলার খবর। ভারতের বিপক্ষে এএফসির বাছাই পর্বকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার প্রথম দিন অনুশীলন করে টাইগাররা। সৌদির তাইফ জেনারেল স্পোর্টস অথরিটি ক্যাম্পে চলে 1.5 ঘন্টার প্রস্তুতি। আগামী 25শে মার্চ তৃতীয় রাউন্ডের খেলায় ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজরা। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে। সেখানকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। সেই ঠান্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নিতেই সৌদি আরবের ক্যাম্পটির দিকে বিশেষ নজর থাকবে হ্যাভিয়ার ক্যাবরার শিষ্যদের। গত সাফ চ্যাম্পিয়নশিপের আগেও সৌদিতে এই কন্ডিশনে অনুশীলন করেছিল দলটি। তাতে 14 বছর পর সাফের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। আমরা প্র্যাকটিস করেছি, সো ওয়েদারটা একটু ঠান্ডা আছে। এর আগেও আমরা সৌদি আরবে প্র্যাকটিস করেছি এই ওয়েদারে। সো আমাদের মনে হয় যে শিলংয়ে এই ঠান্ডার সাথে আমরা মানিয়ে নিতে পারবো, ভালো হবে আমাদের জন্য। 2024 সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন ভারতের গোল মেশিন সুনীল ছেত্রী। তবে বাংলাদেশ ও মালদ্বীপের বিপক্ষে এফসির বাছাই পর্বের ম্যাচ খেলতে অবসর ভেঙেছেন তিনি। সুনীলকে রেখে আগামী 25শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছে ভারত। গত বছরের জুনে বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল পর্ব শেষ করেন 40 বছর বয়সী এই তারকা। ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছেত্রী আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় 94 গোল নিয়ে আছেন চতুর্থ স্থানে। ইউরোপা লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে হওয়া ম্যাচে সোসিয়েদাদের ঘরের মাঠে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। বিরতি থেকে ফিরেই আক্রমণের পাল্লা ভারী করে ম্যান ইউ। 57 মিনিটে গার্নাচোর পাস থেকে দলকে লিড এনে দেন জোসুয়া জিরকোজি। তবে সেই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রেড ডেভিলরা। 70 মিনিটেই সমতায় ফেরে সোসিয়েদাদ। এরপরে আর ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় আমরিমের শিষ্যরা। শেষ পর্যন্ত সমতা নিয়ে দ্বিতীয় লেগে মাঠে নামার অপেক্ষায় ব্রুনো ফার্নান্দেস এরিকসনরা। আরেক ম্যাচে ডাচ দল এজেডের কাছে 1-0 গোলে হেরেছে টটেনহ্যাম। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।